আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার পাঠঘরের প্রতিদিনের সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আবির মাহমুদ। আরও আছেন আমাদের স্টুডিওতে আজকে জনাব মোহাম্মদ ওসমান স্যার, 36 BCS নন ক্যাডার। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ খুব ভালো আছে। স্যার আপনার কাছে আমার আজকে প্রথম প্রশ্ন হচ্ছে স্যার, নতুন সার্কুলার কবে আসতে পারে স্যার? আচ্ছা আমি খুব মিলিয়ন ডলারের প্রশ্ন এই মুহূর্তে এক্স্যাক্টলি স্যার, আমাদের সবাই মুখে মুখে। সবার মুখে মুখে। এইটার উত্তরটা আজকে আমরা সবার শেষে দেব। ওকে স্যার। আপনারা একটু ক্ষিপ্ত হবেন, যারা ভিডিও দেখছেন হয়তো একটু রাগান্বিত হতে পারেন, তারপরে এটার উত্তরটা আমরা সবার শেষেই দেব আজকে। আবে এর পরের প্রশ্ন যেটা। জি স্যার, এই প্রশ্নটা ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে স্যার। তার ভিতরে প্রথম প্রশ্ন হচ্ছে স্যার, প্রাথমিকের যেই নিয়োগ পদ্ধতি স্যার, এটা পরিবর্তন হবে কিনা, আর যদি পরিবর্তিত হয়ও তাহলে কিরকম হতে পারে স্যার? আচ্ছা আবির, খুব চমৎকার একটি প্রশ্ন। এটাও খুব এই মুহূর্তে খুব বহুল চর্চিত এবং বহুল আলোচিত একটি বিষয়। জি স্যার। তো আমরা গত 10 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি 10 তারিখে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সংস্কার কমিটি তাদের 14 দফা প্রস্তাবনাগুলো উপস্থাপন করেন। এই 14 দফা প্রস্তাবনাগুলোর মধ্যে 14টি দফাই আপনারা হয়তো বা দেখেছেন বিভিন্ন পেপার পত্রিকাতে। তো আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট নিয়ে যদি একটু কথা বলি, যে তারা একটা প্রস্তাব রেখেছেন যে প্রাথমিকের এন্ট্রি পদ হচ্ছে সহকারী শিক্ষক। এই এন্ট্রি পদ থেকে সহকারী বাদ দিয়ে তারা শিক্ষক পদ। শিক্ষক মানে 13 থেকে 12তম গ্রেডে হ্যাঁ, উন্নীত করা। এবং গ্রেডের বিষয়টা যেটা হচ্ছে যে এখন হচ্ছে 13তম গ্রেডে, এটাকে তারা 12তম গ্রেডে নেওয়ার কথা বলেছেন। এবং এই শিক্ষকরা 2 বছর পরে তাদের স্থায়ীকরণ হবে এবং তার 2 বছর পরে তাদের যেটাকে আমরা বলি যে 11তম। প্রমোশন যেটাকে বলি আমরা, সেই প্রমোশনে তারা 11তম গ্রেডে যাবেন। এক্স্যাক্টলি স্যার। হ্যাঁ, হ্যাঁ, এরপরে আমি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেগুলো মানে আমাদের প্রশ্নের মধ্যে চলে হ্যাঁ আসবে। আছে স্যার, আমি লিস্ট করে রাখছি। স্যার বিধি, প্রাথমিকের বিধি সংশোধিত হবে কিনা স্যার? আচ্ছা আবির, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে আমরা জুলাই বিপ্লব, মহান বিপ্লবের পরে যে মহামান্য যে কোঠা বাতিল হয়ে গেল, প্রসঙ্গত কারণেই সে কোঠা বাতিলের প্রেক্ষিতে বিধিগুলো পরিবর্তন করার দরকার। এবং গতকালকেও আমরা যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে আমাদের একজন নিয়মিত ভিউয়ার বা দর্শক তিনি মন্তব্য করেছিলেন। তো যাই হোক, তিনি বাংলাদেশের খুব বড় একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, লয়ের শিক্ষার্থী বলে নিজেকে পরিচয় দিয়েছিলেন। তো আমার খুব সৌভাগ্য যে এত বড় বড় বিদ্যালয়ের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা ওইখানকার ফেলোরা আমাদের ভিডিওতে নজর রাখতেছেন। এটা আমাদের জন্য খুব বড় একটা প্রাপ্তি। তো তিনি একটা মন্তব্য করেছিলেন যে যেটা মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকারিতা, অর্থাৎ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তারপরে সমস্ত কিছুই পরিবর্তন, এটা মানতে বাধ্য। তো তখন আমি তাকে বলেছিলাম যে পরিপত্র, বিধি এবং আইনের কথা বলেছিলাম। তখন তিনি আমাকে বলেছিলেন, আমি অমুক জায়গার স্টুডেন্ট, আপনি আমাকে এগুলো শেখাতে আসছেন। তো তো যাই হোক, আমি ওনাকে শেখাতে যাই নাই বা ওনাকে ছোট করার জন্য বলতেছি না। যে বিধি কোটা পরিবর্তন করে যেটা সরকার জারি করেছে সেটা একটা গ্যাজেট, একটা পরিপত্র। একটা পরিপত্র কখনো বিধিকে বাতিল করতে পারে না, একটা বিধি কখনো আইনকে বাতিল করতে পারে না। এবং আমাদের এই কোঠা আন্দোলনের অন্যতম একটা দাবি ছিল এই যে পরিপত্র যেটা, সেটাকে আইন করে দেওয়া। এই কারণে যদি এটা আইন হয়ে যেত তাহলে অটোমেটিক্যালি বিধি থেকে শুরু করে পরিপত্র যা আছে সবগুলো ইনস্ট্যান্টলি বাদ হয়ে যেত। এখন এই বিধিটাকে পরিবর্তন করতে হবে সরকার, এবং এই বিধিটাকে আমরা আশা রাখি যে পরবর্তী নিয়োগের আগে এই বিধিটা পরিবর্তন হয়েছে। এবং ইতিমধ্যে প্রাথমিক 3য় ধাপের মামলার সর্বশেষ আপিল বিভাগে যে শুনানি অবস্থায় আছে, এইটা ওইখান থেকে হয়তো সর্বোচ্চ আদালত কিছু নির্দেশনা দিতে পারেন, বা সর্বোচ্চ আদালতের রায়ের পরে এটা আমরা বুঝতে পারবো যে বিধিটা আসলে কিরকম ভাবে পরিবর্তন হবে। স্যার আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে স্যার, কোটা পদ্ধতি কিরকম হবে স্যার? আচ্ছা, কোটা পদ্ধতি কিরকম হবে, যে আমরা যেটা বললাম যে 18-এর বিধি বা 23-এর বিধি যেটা আছে, তো সেইখানে যে কোটা পদ্ধতি আছে সেইটা নিয়ে অলরেডি একটা মামলা তো চলমান আছে। তো মোদ্দা কথা হচ্ছে যে এখন আমাদের কোটা পদ্ধতি যেটা, সেটা হচ্ছে যে পরিপত্র যেটা 93-7, অর্থাৎ 93% মেধা, 7% কোটা। তো এইটা গত 10 ডিসেম্বর মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয় তিনি একটা অনুষ্ঠানে বলেছিলেন যে তারা ওই 93-7 ওইটাকেই তারা মানবেন,
এবং ওইটাকেই তারা ওভাবেই তারা তাদের বিধিটাকে পরিবর্তন করবেন। তবে সেইখানে উপদেষ্টা মহোদয় আরেকটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে তিনি গণিত এবং বিজ্ঞানের জন্য 20% কোঠা রাখতে চান। আচ্ছা, তো মোটামুটি আমরা ধারণা করতে পারি সেটা হচ্ছে যে 93-7 এভাবেই যাবে, হয়তোবা সেখানে বিজ্ঞান এবং বিজ্ঞান এবং গণিত কোঠাটা থাকলেও থাকতে পারে। আর আর যেটা হচ্ছে যে আর বয়স তো 32, এটা তো জেনারেল সবার জন্য হয়ে গেছে। স্যার, আমার শেষ প্রশ্ন, মানে প্রথম প্রশ্নটা ছিল স্যার নতুন সার্কুলার কবে আসবে, যদি আপনি বলছেন শেষে দিবেন। তার আগের প্রশ্ন হচ্ছে এটা, পরের প্রশ্ন হচ্ছে এটা স্যার, 12তম গ্রেডে যদি শিক্ষক নিয়োগ হয় তাহলে স্যার এই নিয়োগটা কারা দিবে স্যার, প্রক্রিয়াটা কাদের হাতে যাবে? আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আবির। তো সাধারণত 12তম গ্রেড এটাকে ধরা হয় দ্বিতীয় শ্রেণী হিসেবে ধরা হয়, অর্থাৎ 11-12 এটাকে দ্বিতীয় শ্রেণী হিসেবে ধরা হয়। এবং বাংলাদেশের জেনারেল সাধারণ যে নিয়োগগুলো, সেই নিয়োগগুলোতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নিয়োগের অথরিটি বা কর্তৃপক্ষ হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বিশেষ ক্ষেত্রে গিয়ে ওগুলা অন্য জায়গাতে যায়, মন্ত্রণালয়ের নিজস্ব কিছু নিয়োগ থাকে, অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা বিশেষায়িত প্রতিষ্ঠানের নিয়োগগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেন। যেমন পুলিশের এসআই এর যে নিয়োগটা, এটা যেহেতু দ্বিতীয় শ্রেণীর এসআই এবং সার্জেন্টের নিয়োগটা, এটা পিএসসির কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা একটা বিশেষ বাহিনীর নিয়োগ, যার কারণে এইটা পুলিশের নিজেরাই করেন সেটা। তো সেই হিসেবে এটা যদি 12তম গ্রেডে যায়, 12তম গ্রেডে গেলে এটা পিএসসির কাছে যাওয়ার কথা। পিএসসির কাছে যাওয়ার কথা। এখন দেখা যাক কি হয়। স্যার, শেষ প্রশ্ন, মানে স্যার নতুন সার্কুলার কবে আসতে যাচ্ছে স্যার? এর আগে আরো কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নটার উত্তরগুলো আমি দিয়ে নেই। সেটা হচ্ছে যে এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে একটা চর্চিত বিষয় হচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে প্রাইমারি নিয়োগ পরীক্ষা। স্যার, এই প্রশ্নটা মনে পদ্ধতিটা আমি আগে প্রথমে করছিলাম। আচ্ছা, তো সেখানে হয়তো উত্তর দেওয়া হয় না, আমি এইখানে বলে দিচ্ছি যে প্রাইমারি নিয়োগ পরীক্ষার পদ্ধতি পরিবর্তন, যে লিখিত পরীক্ষা চলে আসছে ইত্যাদি অনেক কিছুই। যে দেখেন, আসলে নিউজটার সোর্সটা হলো যে ডিসি সম্মেলন হচ্ছে, সেই ডিসি সম্মেলনে গতকালকে একজন জামালপুরের মাননীয় ডিসি মহোদয় তিনি এই প্রস্তাবটা রাখেন প্রাইমারির এমসিকিউ পরীক্ষার সাথে সাথে লিখিত পরীক্ষাটা অন্তর্ভুক্ত করার জন্য। আমি প্রথমত বলে রাখি, এটা হচ্ছে ডিসি সম্মেলনের একটি প্রস্তাবনা, এবং সামগ্রিকভাবে প্রতি বছর যখন ডিসি সম্মেলন হয়, ডিসি মহোদয়রা ওনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা রাখেন, এবং দেখা যায় যে সরকার সেগুলো গ্রহণও করে। তো এই ক্ষেত্রে কেবল একটি প্রস্তাবনা, তো এই প্রস্তাবনাটা দেখা যাক কি হয়। তবে আমার ব্যক্তিগত মত হলো, বা আমার অভিজ্ঞতা থেকে আমরা সেটা হচ্ছে যে সাধারণত এই ধরনের নিয়োগগুলো যখন প্রাইমারিতে 40-50 হাজার নিয়োগ যখন আসে, এই ধরনের নিয়োগগুলোতে সাধারণত বড় নিয়োগগুলোতে সাধারণত লিখিত পরীক্ষাটা বলতে আমরা এমসিকিউটাকেই বুঝি, লিখিত পরীক্ষাটাকে আলাদাভাবে নেওয়া হয় না। ইভেন তো আপনি যদি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পিএসসির অধীনে যে নিয়োগটা দেখেন, আপনি যেটা নন ক্যাডার নিয়োগ, যেটা অর্থাৎ বিসিএস থেকে সেটা না, যেটা নন ক্যাডার থেকে সরাসরি যেটা হয়, নন ক্যাডার হিসেবে যে নিয়োগটা হয় পিএসসি যেটা নিয়ে থাকে, সেখানে 200 মার্কের লিখিত পরীক্ষা এবং এর সাথে ভাইভা পরীক্ষাটা হয়, অর্থাৎ লিখিত পরীক্ষা আলাদাভাবে হয় না। এখন পরীক্ষা পদ্ধতি পরিবর্তন বলতে আপনারা যেটা বোঝাতে চাচ্ছেন, সেইখানে লিখিত পরীক্ষায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। আর নিয়োগ যেহেতু 12তম গ্রেডের কথা বলা আছে, যদি 12তম গ্রেডে যায়, যদি পিএসসির কাছে যায়, তাহলে সেক্ষেত্রে সরকারি মাধ্যমিকে যেরকম 200 মার্কের নিয়োগ পরীক্ষা হয়, সেরকম 200 মার্কের নিয়োগ পরীক্ষা হতে পারে। আর যদি এটা অধিদপ্তরের কাছে থেকে যায়, বা অধিদপ্তর নিজে যদি নিয়োগকারী কর্তৃপক্ষ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সনাতন যে ধরন আছে 75 মার্ক। আর যেহেতু 10ম গ্রেডের নিয়োগ প্রক্রিয়াগুলোতে বা 10ম গ্রেডের নিয়োগগুলোতে সাধারণত 75 মার্কের হয় না, মিনিমাম 100 মার্ক বা 200 মার্কের একটা পরীক্ষা হয়। তো সেই ক্ষেত্রে এটা যদি অধিদপ্তরের কাছে থাকে, যদি দুইটা বিষয়, যদি পিএসসির কাছে যায় তাহলে সেটা 200 মার্কের পরীক্ষা ধরে নিতে হবে, এমসিকিউ 200 মার্কের হবে, বিসিএস এর মতো করে 200 মার্কের প্রিলিমিনারি পরীক্ষা 200 মার্কের। আর যদি অধিদপ্তরের কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার ধারণা বা বিভিন্ন জায়গা থেকে আমরা যতটুকু নিউজ পেলাম, যে তোমার 100 মার্কের, এবং এর সাথে ভাইভাটা হয়তো আরেকটুকু বাড়াতে পারে। এখন তো 25 আছে, এটাকে বাড়িয়ে হয়তো 30 করতে পারে। এটাই, অর্থাৎ লিখিত পরীক্ষা বলতে আমরা যেটা বোঝাচ্ছি, সেটা খুব সম্ভবত অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা খুব কম। এবার আসে আবির, তোমার $1 মিলিয়ন প্রশ্ন, যেটা এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা মেসেজ দেবো, সেটা হচ্ছে যে
যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং আমাদের কাছ থেকে যদি আপনারা বিশ্বাসযোগ্য তথ্য পেয়ে থাকেন, তাহলে বরাবরের মতোই অনুরোধ করব লাইক, কমেন্ট, শেয়ার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং একই সাথে আপনাদের যে মতামতগুলো আছে, আমরা চাই আপনারা আপনাদের মতামতগুলোকে নিয়ে আসুন, আমরা একটা প্ল্যাটফর্মে আলোচনা করি, তবে সেটা যেন অবশ্যই অবশ্যই গঠনমূলক হয়, অবশ্যই যৌক্তিক হয়। আর মানুষ হিসেবে আমাদের ভুল হওয়াটাই খুব স্বাভাবিক এবং ভুল হয়ও, এবং আমরা ভুল করেওছিলাম। যেমন আমরা একটা মামলার শুনানির তারিখ 18 তারিখে 18 জায়গায় আমরা 20 বলে ফেলেছিলাম, আমরা স্বীকার করে নিয়েছে। এটা আমরা অবশ্যই আমাদের ভুলগুলো স্বীকার করব। আমরা আপনাদের মতামতগুলোকে আমাদেরকে জানান। একটা উন্মুক্ত প্ল্যাটফর্মে একটা আলোচনা হোক, আপনারা সবাই সেখানে অংশগ্রহণ করুন। আর যেটা বলছিলাম যে আবির, এখন দেখো যে প্রাইমারি 3য় ধাপের তোমার চূড়ান্ত ফলাফল, মানে চূড়ান্ত আইনগত নিষ্পত্তি এখন পর্যন্ত হয়নি। এটা হওয়ার পরে আমরা বুঝতে পারবো, এবং এরপর আবার বিধি পরিবর্তনের বিষয়টা আছে। আদালত হয়তো একটা অর্ডার, একটা লেন্দি প্রসেস বলতে হয়তো অতটা লেন্দি হবে না, তবে আমরা ধারণা করছি যে অন্তত 3-4 মাসের মতো সময় লাগছে, মিনিমাম 3-4 মাসের মতো সময় লাগবে। তো এটাই ছিল আমাদের আজকে আলোচনা। আর আপনাদের যদি আরও কোনো মতামত থাকে, বা আপনাদের যদি আরও কোনো পরামর্শ থাকে, বা আপনারা যদি এর বাইরে কোনো কিছু জেনে থাকেন, সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছ থেকে নতুন কিছু জানার। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।